তৃতীয় দফার লিস্ট প্রকাশিত হয়েছে এবং সেখানে পানিহাটি থেকে নাম রয়েছে যার, তিনি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, রত্না দেবনাথ। রত্না দেবনাথ নামটা খুব অচেনা মানুষের কাছে, কারণ এই নামটা কখনো কেউ শোনেনি। কে রত্না দেবনাথ, তাকে সেভাবে মানুষ দেখেওনি। তার পরিবারের কয়েকজন, তার সন্তান যারা দীর্ঘদিন ধরে তার সঙ্গে ছিলেন, শেষ অন্তত 1.5-2 বছর, তারা ছাড়া বা তারাও হয়তো অনেকে জানেন না যে মানুষটার সঙ্গে তারা পথ চলছেন সেই মানুষটার নাম রত্না দেবনাথ নাকি অন্য কিছু। কারণ একটাই, কারণ আমরা তাকে চিনেছি যে নামে, যে নাম দিয়েছিলাম আমরা, যে নামে তাকে চিনেছে বাংলার মানুষ, বাংলার বাইরের মানুষ, গোটা দেশের মানুষ, দেশের বাইরের মানুষও, সেটা একটাই পরিচয় ছিল, তিনি অভয়ার মা। অভয়ার মায়ের নাম রত্না দেবনাথ। অনেকেই প্রশ্ন করছেন ইতিমধ্যে এই ক্যান্ডিডেট লিস্ট সামনে আসার পরে যে আইনত তো তাকে দেখতে পাওয়া যায় না, দেখানো উচিত নয়, আইনত তো আমরা নাম সামনে আনতে পারি না, আইনত তো অনেক কিছু হয়। কিন্তু আইনত অনেক কিছু করার পরও সোশ্যাল মিডিয়াতে আজ পর্যন্ত কোনো রকম বিধিনিষেধ দেখতে পাওয়া গিয়েছে যেখানে অভয়ার ছবি ছড়িয়ে পড়েছিল, সেই সমস্ত জায়গায় কেউ কন্ট্রোল করতে পেরেছেন, নিয়ন্ত্রণ করতে পেরেছেন? আইনত তো ধর্ষকের শাস্তি হয়, কিন্তু সেই আইনত ধর্ষকের শাস্তি কি প্রত্যেক ঘটনায় ধর্ষক পায়? আইনে তো অনেক কথা বলে, আইনে যেরকম কথা বলে ঠিক সেরকম ভাবে আইনের এই দিকটাও রয়েছে, নিয়মও রয়েছে। যদি কেউ চান এই ধরনের ঘটনার পরে তার নাম, ছবি প্রকাশ্যে আসুক, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের ভারতীয় আইন ব্যবস্থা সেটাকেও কিন্তু অনুমোদন দেয়। যেরকম দিল্লিতে নির্ভয়া ঘটনার পর আপনারা জানেন নিশ্চয়ই, নির্ভয়ার মা তিনি বলেছিলেন যে আমার মুখ ঢাকার দরকার নেই, আমি এমন কিছু অপকর্ম করিনি কি আমার চেহারাটাকে ব্লার করে দিতে হবে। তাই তিনি প্রকাশ্যে এসে তার কথা বলেছিলেন। এমনকি পার্ক স্ট্রিটের ঘটনাতেও আপনারা জানেন যে পার্ক স্ট্রিটের ঘটনাতেও সুজেট তার নাম ছিল, তিনি কিন্তু চেয়েছিলেন যে কোনো রকমভাবে অন্ধকারে ক্যামেরার দিকে আড়াল করে যাতে তাকে বক্তব্য রাখতে না হয়, কারণ তিনিও মনে করেছেন যে তিনি এমন কিছু অপকর্ম করেননি যে কারণে তাকে অন্ধকারে মুখ লুকোতে হবে। আইনের অনেক জায়গা রয়েছে, কিন্তু অদ্ভুত লাগে যখন এই ঘটনাটা শুধুমাত্র শুনতে পাওয়া গেছে যে হয়তো রত্না দেবনাথ তিনি হয়তো প্রার্থী হতে পারেন, ঠিক ততক্ষণে একটা অংশ সঙ্গে সঙ্গে ময়দানে নেমে পড়েছে যে কেন তিনি প্রার্থী হবেন, কেন তাকে দেখতে পাওয়া যাবে, কেন তাকে দেখানো যাবে, এটা তো হয় না, এটা তো সম্ভব নয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। না স্যার, সব সম্ভব। এখানে বিচারের জন্য অনেকগুলো বিনিদ্র রাত কাটানো সম্ভব, আর এখানে ধর্ষকরা খুলেআম ঘুরে বেড়ায় সেটাও সম্ভব। এখানে নারকীয় ধর্ষণ কাণ্ডের পরে যখন ধর্ষকরা ছাড়া পান তাদেরকে ফুল মালা দিয়ে বরণ করে আনাও সম্ভব। কামদুনি ক্ষেত্রে আমরা দেখেছি কিভাবে দিন পিছিয়েছে, আরও অনেক কিছু দেখতে পেয়েছি আমরা। এই মুহূর্তে আমার সঙ্গে সেই মানুষটি রয়েছেন যাকে আর আড়াল করে দেখার কোনো দরকার নেই। তিনি রত্না দেবনাথ, তিনি অভয়ার মা। তিনি নিজে সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আসবেন, কোনো রকমের আড়াল ছাড়া তিনি সামনে এসে তার বক্তব্য মানুষের কাছে রাখবেন, তার দাবি দেওয়া, তার কথা তিনি মানুষের সামনে রাখবেন। এবং কেন আজ তাকে রাজনৈতিক দলের পতাকা ধরতে হলো, কেন আজ তাকে রাজনীতির ময়দানে নামতে হলো? এতদিন ধরে রাজনীতি চলেছে, একটা নারকীয় হত্যা, একটা ধর্ষণ, একটা মৃত্যু, তা নিয়ে এতদিন ধরে রাজনীতি চলেছে, এত রকমের রাজনীতি ফায়দা দেখতে পেয়েছেন এনারা। দুটো মানুষ, অসহায় মানুষ, কেউ খোঁজ নিতে আসেনি কখনো। যারা এত বড় বড় সোশ্যাল মিডিয়াতে কথা বলছেন, যারা অনেক সময়তে রাস্তায় নেমে অনেক ফান্ড রেজ করে সেই ফান্ডটার কোনো হিসেব দিতে পারেননি, তারা কতজন এই মানুষ দুটোর খবর রেখেছেন, এই মানুষ দুটোর কাছে এসেছেন, যোগাযোগ রেখেছেন, নিয়মিত জানতে চেয়েছেন কাকিমা কেমন আছো, ভালো আছো, খাওয়া দাওয়া করেছো, কাকু ওষুধ খাচ্ছেন, প্রেশার ঠিক আছে, জানতে চাননি তারা। অথচ আজ যখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আর যেন কোনো মাকে, কোনো মা বাবাকে সন্তান হারিয়ে রাজনীতিতে না নামতে হয়,
তার জন্য তার রাজনীতিতে তার আসার এই সিদ্ধান্ত, তখন এত প্রশ্ন। আমি জানি না কাকিমা যে আপনার কাছে কি কি খবর আসছে, কি কি জিনিস হচ্ছে, কিন্তু অনেক ঝড়ঝাপটা আপনাকে অনেক কঠিন করে দিয়েছে যখন এই আলোচনাগুলো কানে এসে পৌঁছচ্ছে, যে অনেকে অনেক আপনার বিচার করা শুরু করে দিয়েছে। হাস্যকর, অভয় আজ পর্যন্ত বিচার পেল না, কিন্তু অভয়ার মা রত্না দেবনাথ, তাকে নিয়ে নাকি বিচার বসে গেছে, তাকে নিয়ে নাকি খাপ পঞ্চায়েত বসে গেছে, যে তিনি ঠিক করলেন না ভুল করলেন। কেমন, কি মনে হচ্ছে আপনার এগুলো শুনে? খুব খারাপ লাগছে, মন থেকে মেনে নিতে পারছি না। যেমন সব থেকে বড় একটা কথা আমি শুনতে পেয়েছি, আমি নাকি বিজেপি থেকে 10 কোটি টাকা নিয়েছি, নিয়ে রফা করেছি, এই টিকিটটা নিয়েছি। কেউ বলছে ওরা অনেক টাকায় বিক্রি হয়ে গেছে। আমরা টাকা দিয়ে কি করব বলুন তো? আমরা টাকা দিয়ে কি করব বলুন তো? আমাদের টাকা ছিল না, আমরা অত্যন্ত সাধারণ ফ্যামিলি। মেয়েটা আমার প্রচণ্ড মেধাবী, অনেক পরিশ্রমী, আর আমি তাকে শিখিয়েছিলাম পরিশ্রম সফলতা আনে। সে সফল হয়েছিল এবং চারিত্রিক গুণাবলী থেকে শুরু সমস্ত বিষয়ে সে ছিল একজন দক্ষ। কোনো কাজ সে মানে হেলাফেলা ভাবে করতো না, যেটা সে করবে সে সুন্দরভাবে করত। তো সেদিনও লাস্ট 11টা 15তে আমার সঙ্গে যখন মেয়ের কথা হয়েছিল, খুব হাসি খুশি, তার কি কি খাবার এসেছিল সব কিছু বলেছিল। পরে সারা রাত আর ফোন করেনি দেখে আমার মনটা বিচলিতও ছিল। সকালে আমি দুবার তাকে ফোন করেছিলাম, ফোনটা রিং হয়নি। তারপরে সেই মুহূর্তটা, যে মুহূর্তটা শুনে আমরা দুজন মানুষ হয়তো ঘরে হার্ট অ্যাটাক হয়েও যেতে পারতাম, একদম সেই ফোন কলগুলো শুনে আমি বুঝতে পেরেছিলাম যে আমার মেয়েকে ওরা মেরেই ফেলেছে, আমার মেয়েকে ওরা মেরেই ফেলেছে। সুইসাইড আমার মেয়ে কখনো করবে না, সেটা আমার দৃঢ় বিশ্বাস ছিল। যে তার সমস্ত পাওয়ার, তার সমস্ত স্বপ্ন যেখানে পূরণ হতে চলেছে, আমার এমডিতে গোল্ড মেডেল চাই, সেটা 6 মাস বাকি ছিল মাত্র। তার বিয়ে ঠিক হয়ে গেছিল, তার সমস্ত স্বপ্ন পরিপূর্ণ, সে কেন সুইসাইড করবে? আর সুইসাইড করার মতো অত মানুষ আমার মেয়ে ছিল না। খুব দৃঢ় চেতা ছিল, স্বাধীন চেতা ছিল, আমাদের অভিভাবক ছিল সে। আমি তাকে হারিয়ে আমার মুখে বলার ভাষা নেই। আমার সারা বিশ্ব যেমন আমার মেয়েকে তাদের নিজের মেয়ে মনে করেছিল, তাই আমি মনে করি সমস্ত বিশ্বটাই আমার সংসার, আমার ফ্যামিলির লোক। তো সেখান থেকে গিয়ে যখন তাকে রাজনীতির ময়দানে ইউজ করা হচ্ছে, আর সেই 9 তারিখের ভিডিওগুলো বারবার ফিরে ফিরে আসছে, আমরা দুজন অসহায় বাবা মা এখানে বসে কাঁদছিলাম। সেদিন আমার রান্নাও হয়নি। কাঁদতে কাঁদতে আমি গিয়ে যখন রান্না করে, একটু তো খেতে হবে, বাঁচতে গেলে তো খেতেই হবে, লড়াইটা করতে গেলে তো বাঁচতে হবে, বাঁচতে গেলে খেতে হবে। তো সেইখান থেকে আমি প্রচন্ড যন্ত্রণা নিয়ে আমি বললাম আমি প্রার্থী হতে চাই। তারপর এবং যখন আপনার সঙ্গে মাঝখানে, মানে আপনাদের পরিবারের সঙ্গে আমি যখনই যোগাযোগ রেখেছি, তখনই বারবার শুনেছি যে আপনি বরাবর, ইনফ্যাক্ট আমিও যখন এর আগে কথা বলেছি, আপনারা বলেছেন যে না, রাজনীতি থেকে আমরা অনেক দূরে রয়েছি। কিন্তু যখন দেখছেন যে যার বিরুদ্ধে সব থেকে বেশি অভিযোগ, তৃণমূলের ক্যান্ডিডেট লিস্ট সামনে ঘোষণা হয়ে গেল, নির্মল ঘোষ, তিনি নিজে দাঁড়ালেন না, অদ্ভুত একটা স্ট্র্যাটেজি চললো, আমি নই আমার ছেলে, যেন অ্যাজ ইফ কি নির্মল ঘোষ আলাদা একটা মানুষ আর তার ছেলে সম্পূর্ণ অন্য জায়গা থেকে, মঙ্গল গ্রহ থেকে নেমে এসেছেন, তিনি একটা অদ্ভুত নতুন কিছু প্রশাসন নিয়ে আসবেন, বাবা ছেলে কোনো সম্পর্কই নয়, দুটো একটা আলাদা পৃথিবী। যখন মনে হলো যে না, সেই একই ফ্যামিলি, একই পরিবার, তারা অন্য একটা নাম নিয়ে, অন্য একটা মুখোশ নিয়ে আবারও রাজনীতির ময়দানে নামবে, তখন কি চোয়ালটা শক্ত হয়ে গেল? তখন এবং ওই ফ্যামিলি, যে আমাদের যে চাকরি দুর্নীতি, ওই ফ্যামিলির মানে নির্মল ঘোষের বৌমা সেই চাকরির দুর্নীতিতে জড়িত, তার নম্বর 1269, সেটাও আমি জানি। শম্পা ঘোষ তার নাম। তো এনারাই তো ছিলেন এর আগে। হ্যাঁ, 34 বছর ধরে এনারা।
20 বছর ধরে এনারা 20 ছিলেন। বছর ধরে এনারা রয়েছে। এবং সেই দিনকেও যখন হয়তো আরো অনেক মানে এই যে অনেকে প্রশ্ন করছে না যে সিবিআই কি করলো, তদন্ত কি হলো, কেউ কখনো জানতে চেয়েছে যে তদন্ত কেন হোঁচট খাচ্ছে, কোন জায়গা থেকে কোন কোন ডকুমেন্টস কোন কোন জিনিসগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে, যেগুলোর পর সিবিআই এগোতে পারেনি, কোন কোন জায়গায় ধাক্কা খেয়েছে, সেগুলোর সঙ্গে কি নির্মল ঘোষের সরাসরি যোগাযোগ ছিল না? একদম ছিল, একদম। উনি যখন গেছেন, উনি গিয়ে কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তার ঘরে ঢুকে 2 ঘন্টা মিটিং করেছেন তার সঙ্গে, কিন্তু আমাদের সঙ্গে একটাও কথা বলেননি, একটাও কথা বলেননি। এবং যে আমার মেয়ের আমি সাইন করে দিয়েছি, মানে মেয়েটাকে আমার কাছে তুলে দেওয়া হবে, মেয়েটাকে তো নয়, মেয়েটার ডেড বডি, কিন্তু দেওয়া হয়নি। তখন সবাই গাড়ি আটকে ছিল, কলতান বলুন, মীনাক্ষী বলুন, এরা বলছে এরা গাড়ি না আটকালে আমার মেয়েকে সুইসাইড বলা হতো। এটা সম্পূর্ণ ভুল, কারণ তখন পোস্টমর্টমও হয়ে গেছে। ওরা যখন গাড়িটা আটকেছে তখন তার পোস্টমর্টমও হয়ে গেছে। ওরা যেমন বলছে, এটা একটা মূর্খের মতো বলছে যে যদি আমরা গাড়ি না আটকাতাম তো আপনার মেয়ে সুইসাইডই চালাতো, কিন্তু না, ওরা যখন গাড়ি আটকেছে তখন আমার মেয়ের পোস্টমর্টম, ফার্স্ট পোস্টমর্টমটাও হয়ে গেছে। আমরা গাড়ি আটকাতে না পেরে টালা থানায় চলে গেছিলাম। টালা থানায় গিয়ে আমরা বলছিলাম যে আমার মেয়েকে নিয়ে চলে যাওয়া হয়েছে কোথায় আমরা জানি না, আমার মেয়েকে এখানে নিয়ে আসুন এবং আমরা প্রিজার্ভ করব, পরের দিন সেকেন্ড পোস্টমর্টম করাবো, তারপর আমরা ডেড বডি দাহ করব, তার আগে দাহ করব না। কিন্তু আমাদের কোনো কথাই শোনা হয়নি। সেখানে কৌস্তব বাগচি, অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ সবাই ছিলেন। চলুন, আমরা আছি, আমি আছি, অগ্নিমিত্রা দিয়ে আছি। আমরা পোস্টমর্টম করব আমাদের কেন্দ্রীয় হাসপাতাল থেকে, সত্যিটা সামনে আসে। ওনাদের তো পরে আমরা চলে আসার পরে মারা হয়েছিল, মানে হাফ প্যান্ট পরা লোক এসে ওনাদের মেরে গাড়ি ভাঙচুর করে দিয়েছিলেন। এবং আরো ভয়ঙ্কর অবস্থা হচ্ছে যে যাদের কথা বলা হচ্ছে এখন, যারা এই পানিহাটিকে কার্যত পৈতৃক সম্পত্তি বলে ভেবে এসছেন এতদিন পর্যন্ত, তারা কিভাবে শেষ মুহূর্তে মানে দাহ কাজ পর্যন্ত সেভাবে করেছেন, সেখানেও আমাদের কোনো সাইন বা আমাদের কোনো অনুমতিরও প্রয়োজন মনে করা হয়নি। মনে কর তার থেকে ভয়ঙ্কর হচ্ছে আমার মেয়ের ডেড বডি যখন এখানে শোয়ানো ছিল, তখন এনারাই ডিসি নর্থকে ডেকে নিয়ে এসেছিলেন। ওর বাবার হাতে একটা বান্ডিল ধরাচ্ছিলেন, কি ছিল তাতে জানি না। ওর বাবা বলছেন এতে কি আছে, বলে এটা রাখুন, আপনার কাজে লাগবে। তখন ওর বাবা বলেছেন যে আপনি এই যে আইপিএস লেভেল লোগোটা লাগিয়েছেন, যত না কষ্ট করেছেন তার থেকে অনেক বেশি কষ্ট করে আমার মেয়ে এখানে এসেছিল, আমার মেয়েকে অসম্মান করবেন না প্লিজ বললে তিনি চলে গেছেন। কিন্তু সঞ্জীব মুখার্জি, এই যেমন এখানে অনেক লোক, তখন আমার ঘরে অনেক লোক ছিল, সবার সামনে পুরো থ্রেট দিচ্ছিল, আমি কে জানো, আমি কে জানো, আরো অনেক কথা। মানে আমার মাথা কাজ করছিল না, ওকে তুলে নিয়ে চলে গেল, আমরা পেছন পেছন গেছিলাম। এবং শ্মশানেও 3টে ডেড বডি ছিল। তারপরে ওকে যেখানে শোয়ানো হয়েছিল সেখানে কোনোদিন মানে ডেড বডি রাখা হয় না, সেখানে গিয়ে ওরাই মুখে অগ্নিটাও ওরাই করতো। আমি মা হিসাবে সেটা মেনে নিতে পারিনি, আমি করেছি শুধু সেটা। আর বাদবাকি কোনো সাইন বলুন কিচ্ছু আমাদের করতে হয়নি, সব ওরা করেছে। এবং ওই নির্মল ঘোষই সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলেছে ওয়েল ডান বয়, ওয়েল ডান বয়, সেটা আমাদের সামনেই। ঠিক এই সময় যখন প্রার্থী হবেন সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন দলের তরফ থেকে, একটা পলিটিক্যাল পার্টি যেটা আমাদের এখানকার বিরোধী রাজনৈতিক দল, তারা আপনাকে টিকিটও দিয়েছেন, তখন পানিহাটিতে যখন বাড়ি বাড়ি বিভিন্ন ওয়ার্ডে যখন বাড়ি বাড়ি যাবেন, তখন কি সেই বাড়ির লোকের সঙ্গে কথা বলবেন? যে অবশ্যই কথা বলবো। কি বলবেন? সবার বাড়িতে গিয়ে বলবো যে আপনাদের যে এতদিন ভয়ের যে একটা পানিহাটি ছিল, সেই ভয়টা আপনারা কাটিয়ে উঠবেন এবং সাহসের সঙ্গে বলবেন আমাদের এটা চাই, ওটা চাই, এটা মানে আমরা মানে শিক্ষা, স্বাস্থ্য, এগুলো আমাদের নাগরিক মৌলিক অধিকার, এগুলো কেড়ে নেওয়া হয়েছে। আপনারা বলবেন এগুলো। এই যে সমস্ত জায়গায় ড্রেনেজ ব্যবস্থা ভালো নেই, এই যে সমস্ত রাস্তাগুলো দিয়ে হাঁটা যায় না, নোংরা জঞ্জাল, এগুলো আপনারাই বলবেন। আমি জিতবো মানে পানিহাটিবাসী জিতবে এবং তৃণমূলকে উৎখাত করাই আমার মূল উদ্দেশ্য। সেটা পানিহাটি না, সমস্ত পশ্চিমবঙ্গবাসী যারা সেদিন আমাকে ঘরের মানুষ মনে করেছিলেন,
তারা ঘরের মানুষ হয়ে আমার পাশে দাঁড়াবেন এবং এই তৃণমূল সরকারকে উৎখাত করার জন্য পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আপনাদেরই সমস্ত দাবি দাওয়া রাখবেন। কেন মনে হয়েছে যে এই সময় দাঁড়িয়ে যদি রাজনৈতিক লড়াই লড়তে হয় ক্ষমতার বিরুদ্ধে, যে ক্ষমতায় 15 বছর ধরে যারা রয়েছেন সেখানে থেকে তারা বিভিন্ন জায়গায় লোকজন বসিয়ে তাদের যে মৌরসি পাট্টা চলছে সেটাকে উৎখাত করার জন্য কেন মনে হলো যে এটাই একমাত্র রাস্তা এবং ভারতীয় জনতা পার্টি একমাত্র দল? আমার অন্য কোনো দলের কথা মনে হয়নি। আরেকজন যারা বসে আছে এখন রুলিং পার্টি, তারা তো সমস্ত দুর্নীতিবাজ, সমস্ত চোর, জেল খাটা আসামিদের দাঁড় করিয়ে দিয়েছে ভোটের ময়দানে। সেই জন্য আমি এই পদ্মফুলটাকেই বেছে নিয়েছি। এটা আমার নিজেরই একদম সিদ্ধান্ত। আর আমার 9 তারিখ যে ঘটনাটা আমাকে নাড়া দিয়েছিল, আমার যেমন ঘরটা শূন্য হয়ে গেছে, সমস্ত মায়েদের, মেয়েদের সেই সুরক্ষাটা আমি দিতে চাই যে আর কোনো মা বাবার যেন কোল খালি না হয়, মেয়েটার যেন তার কাজের জায়গায় তার সমস্ত স্বপ্ন শেষ না হয়ে যায়। আমার লড়াই সেটাই। আমরা যে ব্যাপারটা ফেস করেছি আর কোনো বাবা মার যেন ফেস করতে না হয় ওই ঘটনাটা। এবং এই যে তারপর থেকেও যে প্রত্যেক মুহূর্তে প্রহসন চলছে, মেয়েরা কখন বেরোবেন, কোথায় বেরোবে, 8টার পর ঘর থেকে বেরোবে কিনা, নাইট শিফট করবে কিনা। হ্যাঁ, বলা হয়েছিল ভাইয়েরা বোনদের সুরক্ষা দেবে, হসপিটালে মেয়েদের নাইট ডিউটি দেওয়া হবে না, এগুলো অনেক কথা বলা হয়েছিল। কিন্তু ওরকম তো হয় না। ছেলেরা মেয়েরা একই স্যালারি পায়, তাহলে সেখানে মেয়েরা কম ডিউটি করবে, ছেলেরা বেশি ডিউটি করবে। আর ভাইয়েরা বোনদের সুরক্ষা দেবে, তাহলে পেশেন্টদের কখন দেখবে? ঠিক, এগুলো একেবারে বাজে কথা। মানে বুদ্ধি, সামান্যতম বুদ্ধি তার যার মাথায় আছে সেই সব কথা বলবে না। আপনার কি শরীর খারাপ, যে জল খাবেন? না না, ঠিক আছে, জল আছে এখানে, জল আছে, ঠিক আছে, দিন না একটু জল খান। এই অভয়ার বিচারের জন্য যে আমরা বিশাল আন্দোলন দেখেছিলাম, সেই আন্দোলনে অনেকেই এখন সোশ্যাল মিডিয়াতে হাপিত্তেশ করছেন, বুক চাপড়াচ্ছেন। তারা বলছেন যে এই যদি পরিণতি হবে, যদি সবটাই রাজনীতি হবে, তাহলে আমরা সেই সময় কি আন্দোলন করলাম। সত্যি অ্যাকচুয়ালি আন্দোলনটা কি হয়েছে আজকে জানতে ইচ্ছে করছে আমার। এবং আমার মনে হয় কি এই মুহূর্তে বাংলার প্রতিটা মানুষ যারা এই সাক্ষাৎকার দেখছেন তাদেরও একটাই প্রশ্ন, যে সেই সময়তে কি এমন হয়েছিল। তখন তো এমন নয় যে, এমনকি সেখানে তো আমার মনে আছে এখনো যে বিজেপি করেন এমন নেতা নেত্রীদের এন্ট্রি পর্যন্ত বারণ ছিল। অগ্নিমিত্রা পাল ভুল করে তার পাশ দিয়ে চলে গিয়েছিলেন, কারণ সেখানে বিজেপি পার্টি অফিসটা ছিল। তো যে পার্টি অফিস খুলে দেওয়া হয়েছিল যাতে সেখানে আন্দোলনকারী প্রত্যেকে তার অন্তত শৌচালয়টা ব্যবহার করতে পারেন, বাথরুমটা ব্যবহার করতে পারেন তার জন্য। অথচ অগ্নিমিত্রা পালকে দেখে ঘিরে ধরে একটা চূড়ান্ত অসভ্যতা হয়েছিল, সেটা সৌজন্য নয় কখনোই। তো হঠাৎ করে তারাই বা কোথায় গেলেন, কি হলো তাহলে সেই আন্দোলন? এবং সেখান থেকে যে বিভিন্ন অ্যাকাউন্ট ছিল, বিভিন্ন ফান্ড রেজ করা হয়েছিল, সেগুলোরই বা কি পরিণতি হলো? এটা আমি কি বলবো, কিন্তু 14 তারিখ রাত দখল যেটা হয়েছিল সেটা কিন্তু একেবারে সাধারণ মানুষের আন্দোলন ছিল। এই আন্দোলন আমি কোনোদিন দেখিনি। সত্যি আশ্চর্যের, মানে ছোট বাচ্চা থেকে 80 বছর বয়স পর্যন্ত নাকে অক্সিজেন সিলিন্ডার নিয়েও এসে উই ওয়ান্ট জাস্টিস বলেছিলেন। এটা পুরোপুরি সত্যিই অরাজনৈতিক ছিল। তারপরে আন্দোলনটা কিভাবে স্তিমিত হয়ে গেল, মানে বলতে গেলে লাস্টের দিকে গিয়ে ওটা একটা চা সিঙ্গাড়ার আড্ডা হয়ে গেছিল। আমরা তখন আর যেতাম না ওই আন্দোলনে, মানে সেটা এমনিও আসতো। কিন্তু আমি চেয়েছি, আমার ঘর তো শূন্যই হয়ে গেছে, ঘরে বসে হা হুতাশ করে আর কি হবে। সেই যেমন বলবো, আমি এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, এ আমার দৃঢ় অঙ্গীকার। আর কোনো মায়ের কোল যাতে খালি না হয়, আর কোনো মেয়ের যেন অভয়া না হয়ে যেতে হয়, আর তার যেন নিজের নামটা থাকে। এটা আমার বড় যন্ত্রণার, যে আমার মেয়েটার নামটাও আমি নিতে পারি না। এটা মা হিসাবে আমার অনেক যন্ত্রণা। কারণ আমার মেয়ে সবসময় বলতো, মা আমার নামের পরে যেন অনেক ডিগ্রি থাকুক, আমি
টাকা পয়সা চাই না। টাকা পয়সা দিয়ে কি হবে, মানুষের সেবা করব আর নামের পরে অনেক ডিগ্রি থাকবে, আমি দেখবে বিধানচন্দ্র রায়ের থেকে বড় ডাক্তার হব। এটা সবসময় ওকে বলতো আমাকে। সেই সময় অনেক চেহারা আমরা দেখেছিলাম, তারা এখন কোথায় আমি জানি না, যে অনিকেত মাহাতো থেকে শুরু করে কিঞ্জল নন্দ, অনেক চেহারা দেখেছিলাম, অনেক রাত জাগা, অনেক গান, অনেক প্রতিবাদ, অনেক কিছু, তার সঙ্গে অনেক খাওয়া দাওয়া বন্দোবস্ত, দফায় দফায় খাবার প্যাকেট আসছে, জলের প্যাকেট আসছে, ত্রিপল আসছে, আর অনেক কিছু হচ্ছে। তাদের মধ্যে কজন ওই আন্দোলনটা শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে আপনাদের বাড়িতে এসে আপনাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, আপনাদের বাড়িতে যাতায়াত করতেন, বা এখনো করেন হয়তো, বা বিজেপির নাম ঘোষণা হওয়ার আগে হয়তো, লিস্ট বেরোনোর আগে অবধি হয়তো যোগাযোগ রাখতেন, আপনাদের সঙ্গে যোগাযোগ ছিলেন, আপনার খবর নিতেন? তাদের মধ্যে কজন? একজনও কি? হ্যাঁ, আছে 5-7 জন আছে আমাদের সঙ্গে এখনো যোগাযোগ করে। ডক্টর সায়ন্তনী, সে আমাকে মা বলেই ডাকে, সে সবসময় আমার পাশে আছে এবং খবরও নেয়। তারপর অর্ণব, যে সেদিন আমি কাজ দিলাম, তখন বলছে, কাকিমা তুমি যে ডিসিশন নিয়েছো, তুমি আমার মায়ের মতো, আমি একদম সমর্থন করি, এরা বলেছে। তারা এই ডিসিশন সিদ্ধান্ত নিয়ে কি বলছেন? বলছে তোমার এটা একদম ব্যক্তিগত সিদ্ধান্ত, আর তুমি যেটা সিদ্ধান্ত নেবে সেটা আমাদের সমর্থন আছে। আর 5-7 জনের বাইরে তখন যে বিশাল ভিড় ছিল, মানে না, তারা কেউ আর এখন খবর রাখে না। ওই ভিড়টা শুধু এই করুণা, ওই সল্ট লেকে ওই ভিড়টা ছিল। রাজনীতিতে আসার আগে, মানে আমি জানি না কি বলবো, মানে পলিটিক্যাল পার্টির যারা লোকজন, যারা নেতৃত্ব রয়েছেন, তারা এসে কি বললেন আপনাকে? জাস্ট আপনি দাঁড়ান নাকি আপনি? না, ওরকম কিছু হয়নি। আমিই বলেছি যে আমি দাঁড়াতে চাই। নির্মল ঘোষের বাড়িতে যাবেন, বা তার পাড়ায়, তার এলাকায়? আমি প্রথমেই ওর পাড়া থেকেই শুরু করব। যে মিছিলটা, আমি প্রচারটা আমি ওনার পাড়া থেকেই শুরু করব। পাড়া প্রতিবেশী কেউ আসছেন কথা বলতে? তারা কি বলছেন? না, আমাদের পাড়ায় কেউ আসে না আমাদের সঙ্গে দেখা করতে। একজন আছেন, তিনি আমাদের সঙ্গে হসপিটালেও সেদিন 9 তারিখে গেছিলেন, আমরা মামি বলে ডাকি তাকে। উনি সবসময় আমাদের বাড়িতে আসেন এবং খোঁজখবর রাখেন। তাছাড়া পাড়ার কেউ আমাদের সঙ্গে কথা বলে না। তো এখন যখন নতুন লড়াই শুরু হচ্ছে, সেক্ষেত্রে তো মানে আমি জানি না যে কিভাবে তাহলে আপনি তাদের কাছে পর্যন্ত পৌঁছবেন, যারা, এবং এটা হতে পারে, মানে এটা সম্ভাবনা এখন প্রবল, যে যারা এতদিন পর্যন্ত হয়তো দূরত্ব রেখেছে, তারা হয়তো যোগাযোগ রাখেনি, ভেবেছে হয়তো বিতর্কে জড়িয়ে যাব, এখন তারাও হয়তো দেখবেন যে রাজনৈতিক গন্ধ পেলে বা ক্ষমতার কোনো সম্ভাবনা থাকতে পারে বলে তারাও হয়তো দলে দলে যোগাযোগ রাখতে চাইছে। কিভাবে মানে মানসিক প্রস্তুতি রয়েছে সেগুলোকে হ্যান্ডেল করার মতো? অবশ্যই তারা যদি যোগাযোগ না করে, আমি নিজে থেকে যোগাযোগ করতে যাব না, অন্তত সেই আমার পাড়ার লোকেদের বাড়িতে আমি যাব না যোগাযোগ করতে। তারা যদি আসবেন, না আসলে না আসবেন, কিন্তু সমস্ত পানিহাটিবাসী আমার পাশে রয়েছেন এবং সমস্ত পশ্চিমবঙ্গবাসী আমার পাশে রয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই। আর বিভিন্ন ধরনের আমি বলি যে মানে জানি না ভগবান অনেক কিছু আগে অনেক আঘাত দিয়েছেন, কিন্তু এখন যে ধরনের তীর, যে ধরনের ফলা ছুটে আসছে বিদ্ধ করার জন্য এক অসহায় মাকে, যার কাছে সত্যি কিচ্ছু নেই, মানে যা ছিল সবটা চলে গেছে, হারিয়ে গেছে, তাকে পর্যন্ত বিদ্ধ করার জন্য, তাকে নিয়ে পর্যন্ত কথা বলার জন্য, তাকে যত রকম ভাবে কটু কথা বলা যায় সেগুলোকে সহ্য করার মতো মানসিক প্রস্তুতি রয়েছে? একদম। কি বলবেন তাদের উদ্দেশ্যে? কিচ্ছু বলবো না, তাদেরও আমি ভালোবাসি, তাদেরও আমি পরিবারের অংশ হিসাবে দেখি এবং তাদের বিরুদ্ধে আমার কোনো ইয়ে থাকবে না, কোনো অভিযোগ নেই। যে যার মতো করে দেখবেন, সে তার মানসিকতা দিয়ে দেখবেন, সেটাখানে আমার কিছু বলার নেই। কিন্তু কষ্ট তো হয় যখন অবশ্যই কষ্ট হয়, অনেক যন্ত্রণা 2 বছর ধরে পাচ্ছি, আর এই যন্ত্রণা আমি যতদিন বেঁচে থাকবো সেটা এই যন্ত্রণাটা নিয়েই আমি যাব। অনেকে এই রাজনীতির জায়গা আরো বেশি মানে
আমার মনে হয় যে কাদা ছোড়াছুড়ির জায়গা, আমি সেই জায়গাতে পা দিয়েছি মানে কাদা গায়ে মারতেই হবে, আমি সেটা প্রস্তুত। কিন্তু আমি মেয়েদের মায়েদের সুরক্ষার জায়গাতে অনড়। একটা জিনিস জাস্ট বলুন, মানে আমি একদম শেষের দিকে বেশি সময় নেব না। বাংলার তো একজন নিজের মেয়েকেই বাংলার মানুষ সিলেক্ট করেছিলেন, তাকে নির্বাচন করেছিলেন, তাকে ক্ষমতায় বসানো হয়েছে, তিনিই রাজ্যের মুখ্যমন্ত্রী বিগত এতগুলো বছর ধরে, 3টে টার্ম ধরে। আপনি বাংলার আরও একজন মা, নিজের মেয়ে নিজের মাও বটে, বাংলারই, অন্য কোথাও থেকে আসেননি, এখানেই জন্ম, এখানেই বড় হয়েছেন, এখানেই আপনার সন্তান, এখানেই সব কিছু, আরও একজন হতভাগ্য মা। তো বাংলার সেই মেয়ের উদ্দেশ্যে কি বলবেন যখন কথা বলবেন? এরপর তো অনেক কথা বলার সময় আছে, অনেক কিছু বলতে হবে, অনেক বক্তব্য রাখতে হবে। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি বলতে চান? এটা আমাদের পশ্চিমবঙ্গবাসীর দুর্ভাগ্য বলবো আমি। একজন চোর, দুর্নীতিবাজ, মিথ্যেবাদী একজন মহিলা মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গবাসী পেয়েছে। মিথ্যেবাদী একজন মহিলা মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গবাসী পেয়েছে। তার প্রত্যেকটা দপ্তরে দপ্তরে এমন কোনো দপ্তর নেই যে চোর নেই। আর এই চোরের যে মাথা, তিনি আমাদের মুখ্যমন্ত্রী। এটা আমাদের পশ্চিমবঙ্গবাসীর লজ্জা। তাই আমার এই তৃণমূল সরকারকে মূল থেকে উৎপাটন করাই উদ্দেশ্য। আর মেয়েদের নিরাপত্তা নিয়ে? মেয়েদের নিরাপত্তা এবং মেয়েদের সুরক্ষা, নারী সম্মান, যেটা সর্বোচ্চ, যে মায়েদের সম্মান, মেয়েদের সম্মান, এগুলোই আমার আগে থাকবে, এগুলোই। জাস্ট একটা জিনিস জিজ্ঞাসা করতে চাইবো, যে যারা আজকে বলছেন যে 10 কোটি টাকা বা কোটি টাকার বিনিময়ে আপনি নাকি মেয়ের আবেগকে বিক্রি করে দিয়েছেন, তাদের জন্য একটা প্রশ্ন, একটা উত্তর আমি আশা করব। যদি সত্যি এত পয়সা কড়ির দরকার থাকতো, তাহলে সেদিন যখন মুখ্যমন্ত্রী এসেছিলেন, উনি বলেওছেন প্রকাশ্যে যে আমি তো বলেছিলাম যা টাকা লাগে আমি দিয়ে দেবো, সেই টাকাটা আপনারা রাখুন, পরবর্তীকালে কিছু করবেন অভয়ার নামে। তখন তাহলে নেননি কেন? কিছু উত্তর দেবেন এই প্রশ্নে? আমাকে 4 কোটি টাকাও দেওয়া অফার করা হয়েছিল। আমার যদি টাকার লোভ থাকতো, তাহলে যেদিন সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হলো, জজ সাহেব অনির্বাণ দাস তিনি বললেন 17 লক্ষ টাকা আপনাদের ধার্য করা হয়েছে, কম্পেনসেশন। আপনার মেয়ে যেহেতু অন ডিউটি ছিল, আমরা তখন দুজনেই উঠে দাঁড়িয়ে বলেছিলাম, স্যার আমাদের টাকার দরকার নেই, আমরা মেয়ের বিচার চাইতে এসেছি, সেটা যদি আপনি পারেন দিন, আমরা টাকা নেব না। তখন উনি বলেছিলেন এটা আমার কর্তব্য, তাই বলছি, না নিতেও পারেন আপনারা। আমরা সেই টাকাটাও নিইনি। অনেকেই বলেছে কেন নেননি, ওটা তো ওর পাওনা টাকা। না, আমি তো মুখ্যমন্ত্রীকেও বলেছিলাম, হ্যাঁ দিদি টাকা আমি নেব, সব অপরাধীদের শাস্তি দিন আপনি, আমি নবান্ন থেকে গিয়ে নিয়ে আসবো যদি টাকা। আমার মেয়ে প্রচণ্ড পরিশ্রমী ছিল, সে আর ওর বাবা মিলে যা করেছে, আমাদের মোটামুটি চলে যাবে, আমরা ওইসব গায়ে মাখবো না, কারণ আমি তো ওই পথে চলিনি। কেউ বলতে পারবে না যে 1 টাকা আমি কারো কাছ থেকে নিয়েছি, কেউ বলতে পারবে না। তারপরেও যে আমাকে এইসব কথা বলা হচ্ছে, এটা কুরুচিকর বলবো না, তাদের বিবেকটাই, মানবিকতাটাই নেই। মানুষের মানে কি বলবো, সচেতন হওয়া, নাগরিক হওয়া খুব প্রয়োজন। আমরা যদি সচেতন না হই, আমাদের প্রতি পদে পদে বাধার সম্মুখীন হতে হবে। আর আমরা নাগরিকরা শুধু পানিহাটির নয়, পশ্চিমবঙ্গের নাগরিকরাই সচেতন নয় বলে সরকার যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকেই আমরা চলে যাচ্ছি। আমাদের যে শিক্ষা নেই, যে ছেলে মেয়েদের পড়াশোনা হচ্ছে না, সচেতন নাগরিক না হলে, সচেতন হলে কি হবে, পড়াশোনা শিখতে হবে। আর সেইখানটা থেকেই মানুষের মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হয়েছে এই সরকার। যেমন বলছেন ঘুগনি বিক্রি করো, বউকে বলো ঘুগনি বানিয়ে আনতে, স্টেশনে বসে বিক্রি করো, কেটলি নাও, একটা দুটো ভাত নাও, বসে পড়ো। এই সব কথা যে মুখ্যমন্ত্রী বলেন, তিনি যে তার আগে, সবচেয়ে আগে আমি বলবো তার চেতনা হারিয়ে গেছে। এখানে আমি একটা কথা বলবো। বলুন। 1968 সালে অজয় মুখোপাধ্যায় আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। তখন দেশে মান্যন্তর হয়েছিল, মানুষের মধ্যে চেতনাটা কোথায় গেছে এই কয়েক বছরের মধ্যে, ডিফারেন্সটা কোথায় হয়েছে।
তখন উনি বলেছিলেন যখন মান্নান্তর হয়েছে আমার দেশে তো কচু কলার অভাব নেই, মানুষ তো এগুলো খেয়ে বাঁচুক, যখন আবার নতুন ফসল উৎপাদন হবে তখন তো খাদ্য অভাব মিটে যাবে। ঠিক। সেই কারণে মানুষ, কোনো লোক ওই অজয় মুখোপাধ্যায়কে আর ভোট দেয়নি। সারা সমস্ত পশ্চিমবঙ্গের দেওয়ালে লেখা হয়েছিল এই ধরনের মুখ্যমন্ত্রী দূর হটো। তিনি কিছুই বলেননি, কিন্তু সামান্য একটা, আর এখন তো উনি মানুষকে চাকরি না দিয়ে কাজকর্মের কোনো ব্যবস্থা না করে মানুষকে ঘুগনি বিক্রি করার উপদেশ দিচ্ছেন। তবুও মানুষ কিন্তু সেটাকে কীভাবে দেখছে জানি না, সেটাকেই মানুষকে সচেতন করে, এবং মানুষ বিকল্প চাইছে পশ্চিমবঙ্গ জুড়ে। সেই বিকল্প হচ্ছে পদ্মফুল। আগামী 29শে জানুয়ারি, 29শে এপ্রিল এবং 23শে এপ্রিল সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার অনুরোধ থাকবে, সেই পদ্মফুলের ছাপ দিয়ে বোতাম টিপে এই দুরাচার সরকারকে দূর হাটিয়ে নতুন একটা সরকারকে পশ্চিমবঙ্গ পরিচালনা করার সুযোগ দিন। নিঃসন্দেহে। আমি একদম শেষ করছি কাকিমা, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকুন। আসলে আমার মনে হয় কি, মানুষের যতক্ষণ পর্যন্ত নিজের পরিবারে কিছু না হয়, যতক্ষণ পর্যন্ত আগুনটা নিজের ঘরে না লাগে, ততক্ষণ পর্যন্ত কেউ সচেতন হয় না। সেই কারণে হয়তো এত সহজে এই ধরনের মন্তব্যগুলো করতে পারছেন এখনো পর্যন্ত। মানে এটাকেও আপনি যে দাঁড়িয়েছেন এবং আপনি যে রাজনীতির ময়দানে যুদ্ধ করবেন সিদ্ধান্ত নিয়েছেন, মানে এখান থেকেও কেউ কেউ রাজনৈতিক তাদের ফায়দা লোটার চেষ্টা করছে, এখান থেকেও তারা অভয়ার নামকে ভাঙানোর চেষ্টা করছে। একদম করছে। আমি ওইগুলো গায়ে মাখবো না, গায়ে মাখিও না কোনোদিন। আগে যেভাবে আমাদের অত্যাচার, মানে প্রশ্নবাণে জর্জরিত করা হয়েছে, এই মদন মিত্র আমার মেয়ের শ্রাদ্ধের মন্ত্রটাও পাঠ করে দিয়েছেন। মা বাবা হিসাবে সেটা যে কতটা যন্ত্রণাদায়ক সেটা শুধু আমরাই জানি, আর যাদের ঘরে ঘটেনি তারা জানে না। ঠিক ঠিক। ঈশ্বর অনেক শক্তি দিন আপনাকে, সুস্থ থাকুন, এবং সেই সমস্ত মায়েদের জন্য, সেই সমস্ত মায়েদের হয়ে যারা এখনো পর্যন্ত ভয় পান এত বড় ঘটনা দেখার পর, যারাও হয়তো অনেক মানুষ সেই রাত্রে রাস্তায় নেমেছিলেন, যারা এখনো পর্যন্ত ভাবেন যে নিজের মেয়েকে বড় করছি, কোন জায়গায় যাবে, কোথায় কোথায় লেখাপড়া শিখবে, কোথায় চাকরিতে পাঠাবো, কতক্ষণ ডিউটি করবে, সেই সমস্ত মায়েদের জন্য এই লড়াইটা আপনার। একদম। এ পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, এ আমার দৃঢ় অঙ্গীকার, তারপরে হব ইতিহাস। মানুষ চিরদিন আমরা পৃথিবীতে থাকবো না। আমার মেয়েটা 30 বছরের জীবনে যেটুকু করে গেছে, হয়তো মানুষ 70 বছর বয়স বাঁচলেও এটুকু করতে পারতো না। সে আমাকে বলেনি কোনোদিন, তার পেশেন্টরা এসে বাড়িতে কেঁদেছে আর বলেছে যে দিদি আমাদের এত উপকার করতো, ওষুধ কেনার টাকা দিত, পেশেন্ট দেখলে পয়সা নিত না, এগুলো ও কোনোদিন আমাদের বলতো না। কিন্তু অনেক দূর দূরান্ত থেকে রোগীরা বাড়িতে এসে আমাদের বলে গেছে। আর সেই আমি কোভিড দেখেছি, কোভিডে ওর যে যুদ্ধ সেটাও দেখেছি। সারা রাত ও না ঘুমিয়ে অনলাইনে প্রেসক্রাইব করেই যেত, পেশেন্টদের দেখতো। নিজের 4 বার কোভিড হয়েছিল, কিন্তু তাও ও বাড়িতে বসে থাকতো না। আমি ভয় পেতাম, কিন্তু আমাকে ও সাহস যোগাতো। এখনো ওই আমাকে পথ দেখাবে, ওই আমাকে সাহস যোগাবে। নিশ্চয়ই দেখাবে, নিশ্চয়ই দেখাবে। অভয়া এখনো আছে এবং অভয়াই পথ দেখাচ্ছে হয়তো। ও আমার মধ্যেই আছে। আমি নিশ্চয়ই যখন ভাবি ও আমার কাছে নেই, আমি থাকতে পারি না, আমি পাগল হয়ে যাই। যখনই ভাবি ও আমার সাথেই রয়েছে, তখনই আমি সেফ থাকি। আমার মনে হয় যে যারা সত্যি সত্যি এখনো পর্যন্ত একটা সিদ্ধান্ত, একসময় আমাদের স্টুডিওতে এসে কাকিমা বলে গিয়েছিলেন যে স্বর্ণালী, আমি বুঝেছি যে শুধুমাত্র একজন বাবা মাকে তার সন্তান মানুষ করলেই হয় না, তার মেয়ে শুধু মেধাবী হলেই হয় না, বাবা মাকে অনেক প্রভাবশালী হতে হয়। আজকে ওনারাই সিদ্ধান্ত নিয়েছেন, ওনারা মনে করেন যে আরো অনেক বাবা মা যারা হয়তো আরো অনেক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে পারে বর্তমান সময় দাঁড়িয়ে, বর্তমান এই আমলে, এই সরকারে, তাদের জন্য একজন অভয়া থাকুক আর একজন অভয়ার মা থাকুক, যিনি জিততে নয়, যিনি অর্থের জন্য নয়, ক্ষমতার মসনদে বসার জন্য নয়, শুধুমাত্র তাদের হয়ে রাস্তায় নামছেন, যাতে মেয়েদের স্বার্থ, নিরাপত্তা, সুবিধে ধান্দা নিয়ে যারা রাজনীতি করেন তারা যেন জিতে না যায়। এই ভোটটা পানিহাটি মানুষের কাছে সেই ভোট, আলো আর অন্ধকারের ভোট।
হয় আলোকে সিলেক্ট করো, না হয় অন্ধকারকে, হয় অভয়াকে, না হয় চিরকালীন ভয়কে। আর কিছু বলেন কাকিমা? সুস্থ থাকবেন। এই জয় পানিহাটি বাসীর জয় হবে। আমি যদি জিতি, পানিহাটি বাসীর লড়াই হবে। এটা আমার একার লড়াই নয়, সমস্ত পানিহাটিবাসীর, সমস্ত পশ্চিমবঙ্গবাসীর লড়াই। আর সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে আমার ঘরের সদস্য হিসাবে, পরিবার হিসাবে আমি পেতে চাই আমার পাশে। আর এটা একটা দৃষ্টান্ত আমি রেখে যেতে চাই, আর কোনো বাবা মার যেন আমাদের মতো ওই 9 তারিখ জীবনে না আসে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।